হেডলাইন দিচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী বলতে আসলে আমরা কি বুঝি? সমগোত্র নাম শুনে বোঝা সমগোত্র মানে একই গোত্রীয় শ্রেণী। যেমন আমাদের মানুষের কথা যদি চিন্তা করি, যেমন দেখা যায় যেমন বিভিন্ন বংশ, যেমন মনে করো কেউ আছে মনে করো মজুমদার বংশ, হ্যাঁ, মনে করো কারো নাম মনে করো এ মজুমদার, কারো বি মজুমদার, কারো সি মজুমদার। তো মজুমদার দেখে আমরা বুঝি যে এরা কি একই বংশের। তো যেটা দেখে বংশটা প্রকাশ পায় ওই অংশটাকে আমরা বলি কার্যকরী মূলক। এবং এই যে বংশ আমরা বুঝতে পারি এরা একই বংশের, এদেরকে একসাথে রাখা হয়েছে, এদেরকে আমরা কি বলি? সমগোত্রীয় শ্রেণী। যেমন তুমি নাইট্রোজেনে বলছো অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী। তাহলে আগে আমরা লিখি সমগোত্রীয় শ্রেণী বলতে কি বুঝি, আগে লিখি, লেখো হচ্ছে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায়, যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তাদের ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে। তারা একই শ্রেণীভুক্ত, তারা একই শ্রেণীভুক্ত, তারা একই শ্রেণীভুক্ত, তারা একই শ্রেণীভুক্ত। এই শ্রেণীগুলোকে সমগোত্রীয় শ্রেণী বলে। এই শ্রেণীগুলোকে সমগোত্রীয় শ্রেণী বলে। এই শ্রেণীগুলোকে সমগোত্রীয় শ্রেণী বলে। এরপর নিচে আরেকটা প্যারা লেখো, সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে, সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে অর্থাৎ যৌগসমূহকে সমগোত্রক বলে। যৌগসমূহকে সমগোত্রক বলে। লেখা শেষ হলে এরপরে নিচে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। নাম্বার যেগুলো লেখো এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহকে প্রকাশ করার জন্য, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহকে প্রকাশ করার জন্য, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহকে প্রকাশ করার জন্য একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহকে প্রকাশ করার জন্য একটি
দেখো একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহকে প্রকাশ করার জন্য একটি সাধারণ সংকেত বিদ্যমান। একটি সাধারণ সংকেত বিদ্যমান। একটি সাধারণ সংকেত বিদ্যমান। স্যার এই জায়গায় গ্যাপ দরকার, ক্যামেরা যখন রাখেন ভিডিওতে ঢুকার জন্য। তোমার মতো আধার লেখ করে তেমন আসেন। স্যার যদি আসে স্যার দেখো দেখছি আমরা ওই আসলে সামনে দেখছি আমরা একটি সাধারণ সংকেত বিদ্যমান। যেমন এখানে নিচে আমরা লিখলাম অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। খেয়াল করো, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। মানে আমরা 9 10 এও পড়ছি কিছুটা। দেখো কার্বনের এখানে যদি আমরা 1 ধরি, দেখো একটা কার্বন, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 2 অক্ষে 2 আর 1 3, CH3OH। এর নাম কি? নামকরণ আমরা আজকে শুরু করব। হ্যাঁ, নাম না জানলেও চলবে। যদি কার্বনের এখানে আমরা কত ধরে, কার্বনের এখানে যদি আমরা 2 ধরে, C2H কত 5, OH যদি 3 ধরি কত হয়? H7OH। বুঝছি আমরা? মানে এই সবার শেষে OH দেখে আমরা বুঝি অ্যালকোহল শ্রেণী, এবং এরা কি একই সমগোত্রীয় শ্রেণী। তো দেখো তো একটু খেয়াল করো, এটা যদি আমরা ভেঙে লিখি তখন এটা এরকমই থাকে, পরে লেখা দেখো OH। এর পরেরটা ভেঙে লিখলে কি হয়? CH3 CH2OH। এর পরেরটা ভেঙে লিখলে কি হয় দেখো তো? CH3 CH2 CH2OH। তার মানে এটা এক কার্বন, এটা 2 কার্বন। তো পাশাপাশি দুইটা একই সমগোত্রীয় শ্রেণীর, কারণ এই দুইটার মধ্যে কিসের পার্থক্য? দেখো এটার একটা CH2 বেশি। পাশাপাশি একই সমগোত্রীয় শ্রেণীর দুইটা যৌগের মধ্যে কি থাকে? একটা CH2 মূলক এর পার্থক্য থাকে, মানে একজনের কম আরেকজনের হচ্ছে বেশি। যে CH2 মূলকের পার্থক্য থাকে, এটাকে কি বলে জানো? মিথিলিন মূলক পার্থক্য বিদ্যমান। যেমন তুমি যদি এই দুইটা যৌগ দেখো, যদি আমরা এই দুইটা যৌগ দেখি, দেখো এই দুইটার মধ্যে দেখো একটা CH2 বেশি। বুঝছেন না? যে কোনো সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটা যৌগের মধ্যে কি থাকে? একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এরপরে হচ্ছে এদের একই সমগোত্রীয়, দেখো এরা অ্যালকোহল, সবাই OH আছে। একই সমগোত্রীয় শ্রেণীর কি থাকে? সবার একটা নির্দিষ্ট কি থাকে? কার্যকরী মূলক থাকে। বুঝছেন না? এদের সাধারণ প্রস্তুত প্রণালী থাকে, মানে এর যেই বিক্রিয়া প্রস্তুত করা যায় এদেরকেও একই বিক্রিয়া প্রস্তুত করা যাবে। হয়তোবা কারো তাপমাত্রা বেশি লাগবে, কারো কম লাগবে, কেউ ধীরে কেউ দ্রুত, বাট করা যাবে। বুঝছি আমরা? যেগুলো আমরা পয়েন্ট আকারে লিখি, 1 নম্বরটা লিখছো, 1 নম্বরটা লেখার পর 2 নম্বর দিয়ে লেখো। এটা পরে উঠাও, এটা পরে উঠিও। 2 নম্বর দিয়ে লেখো। 2 নম্বর দিয়ে লেখো। শনি সম্পূর্ণ করে দিকে তুমি করে দিবেন। 2 নম্বর স্যার এটা শুরু করাই দিন। 2 নম্বর দিয়ে লেখা হচ্ছে লেখা একই সমগোত্রীয় শ্রেণীর, একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটি যৌগের মধ্যে, একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। একটি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। একটি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। আবার আর সর্বশেষ মনে 15 দিন আগে আইছিল, আজকে আবার হঠাৎ করে দিন মনে করে দিয়ে আসে সমস্যা আছে। দেখো একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। এটা নিচে তুমি एग्जांपल হিসেবে এগুলো উঠাইতে পারো। এটা ঠিক যেমন আছে এমন উঠায় রাখো। মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। লিখছেন বা ধতাগুলো ধর নামকরণে প্রবেশ করা লাগবে আজকে। তোমাদের এখানে কেমন গরম লাগে? গরম
ঠান্ডা হলে বলো। না যদি গরম না লাগে তাহলে ফ্যান অফ করে দিলে ঠান্ডা হবে বেশি হবে। তোমার ফ্যানের জন্য আমরা ঠান্ডা পাই না, ওইটার জন্য আমরা ঠান্ডা পাই না। ওইটা ছাড়তে চাইলে কিন্তু বাতাসটা ঢাকতে এদিকে আসে। এখন কি ঠিক আছে? তিন নম্বর দিয়ে লাগবো, হ্যাঁ 3 নম্বর দিয়ে লাগবো, 3 নম্বর দিয়ে লাগবো একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একটি নির্দিষ্ট কার্যকরীমূলক বিদ্যমান, একটি নির্দিষ্ট কার্যকরীমূলক বিদ্যমান, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একটি নির্দিষ্ট কার্যকরীমূলক বিদ্যমান। এরপরে লেখো, হ্যাঁ একই সমগোত্রীয় শ্রেণীর, এরপর লেখো একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের কয়েকটি সাধারণ প্রস্তুত প্রণালী বিদ্যমান, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের কয়েকটি সাধারণ প্রস্তুত প্রণালী বিদ্যমান, কয়েকটি সাধারণ প্রস্তুত প্রণালী বিদ্যমান। এরপরে লেখো লাস্ট পয়েন্ট, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে। যদিও যদিও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদিও গলনাঙ্ক কমা স্ফুটনাঙ্ক কমা ঘনত্ব গলনাঙ্ক গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমা কমা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এরপর লেখা ঘনত্ব ইত্যাদির ক্রম পরিবর্তন দেখা যায়, ইত্যাদির ক্রম পরিবর্তন দেখা যায়। স্পিডটা কমায় দেয়। ইত্যাদির ক্রম পরিবর্তন দেখা যায়। এরপরে হেডলাইন দাও, কার্যকরীমূলক হেডলাইন কার্যকরীমূলক কার্যকরীমূলক দেখো দেখো কার্যকরীমূলককে তুমি যেটা দেখা বুঝতে পারো যে এর মনে করো যে কোন ক্লাসের বা কোন বই পড়ে ইত্যাদি ইত্যাদি
মানে যে অংশ দেখে আমরা বুঝতে পারি যে এ কোন বংশের, কার সাথে বিক্রিয়া করবে কার সাথে করবে না, ওই জিনিসটা কি আমরা কি বলি কার্যকরী মূলক। যেমন এই যে তুমি দেখো যে ইরান ইসরায়েল যুদ্ধে মনে করো যারাই যে মিসাইল মারে গায়ে এদের পতাকা থাকে, পতাকা থাকে না, ওইটা পতাকাটা দিয়ে দেয় কেন, তারা বুঝতে পারে এটা কোন দিক আসছে, কারা মারলো। তো ওই পতাকাটা হচ্ছে কার্যকরী মূলক, যেটা দেখে আমরা বুঝতে পারি। এবং মনে করো একটা মিসাইল যাইতেছে, তুমি দেখছো ইরানের পতাকা, তার মধ্যে বুঝতেছো আর যাই হোক এটা চীনে মারবে না। কারণ কি এর বিক্রিয়া স্থল বা কার্যকর স্থল আমরা কি ওইটা দেখি আমরা বুঝতে পারি যে অ্যালকোহল কার সাথে বিক্রিয়া করবে না করবে, ওএইচ দেখে আমরা বুঝতে পারি যে ওএইচ টা হচ্ছে কি কার্যকরী মূলক। তো লেখো জৈব যৌগের, লেখো জৈব যৌগের অনুষ্ঠিত অনুষ্ঠিত যদি লিখতে কষ্ট হয় লিখবা অনুর মধ্যে অবস্থিত, বড় করে লেখো জৈব যৌগের অনুষ্ঠিত যে সকল পরমাণু বা মূলক, যে সকল পরমাণু বা মূলক ওই জৈব যৌগের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, ওই জৈব যৌগের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে, এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে, সমগোত্রীয় শ্রেণীর পরিচয় বহন করে, তাদেরকে কার্যকরী মূলক বলে, তাদেরকে কার্যকরী মূলক বলে। এখন এখানে হচ্ছে তাদেরকে কার্যকরী মূলক বলে। এখন এক এক বংশের এক এক কার্যকরী মূলক, যেমন মনে করো যারা ইন্টারে পড়ে তাদের কার্যকরী মূলক এখানে মনে করো x1 লেখা থাকে, যারা সেকেন্ড ইয়ারে থাকে x2 লেখা থাকে, ওইটা কি ওইটা দেখে আমরা বুঝতে পারি এটা কার্যকরী মূলক। তো এখন তো এই কার্যকরী মূলকের কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা কম, কার একক কি সরি কার সাফিক্স কি প্রিফিক্স কি, এটা চার্ট আছে। হ্যাঁ, এটা বিশাল বড় একটা চার্ট আছে, চার্টটা আছে কি 19 কম আছে এখন বেশি। দেখো এটা একটা চার্ট আছে, দেখো তো আমাদের এই পর্যন্ত যা ছিল এগুলো ইন্টারভিউ থেকে 19 করেছিলাম, এখানে মিলছে। দেখো এটার চার্টে হচ্ছে আমাদের কিছু জিনিস জানা থাকা লাগবে। ওই চার্টটা এখানে লেখাইতে গেলে ক্লাসই শেষ হয়ে যাবে, শুধু চার্টটা উঠাইলেই হবে। তোমার আগামী ক্লাসে এক পেজ ফাঁকা রাখো, একটা শখ আমি পাঠাই দিব, এক পেজে হয়ে যাবে। একটা পেজ ফাঁকা রাখো, বলতে পারো স্যার আমি যেই পেজে লিখতেছিলাম এই পেজটা এখন অর্ধেক বাকি আছে, অর্ধেক থাকুক, এরপর আস্তে একটা পেজ ফাঁকা রাখো, ওই অর্ধেক অন্য কিছু পরে এসে লিখবে। হ্যাঁ, এটা তুলে গেলে দেখো আমরা এরপর লিখে রাখো। হেডলাইনটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণ, নামকরণ না বুঝলে জৈব যৌগ পুরোটাই পড়া বৃথা। বলতে পারো স্যার নামকরণ কি 3-4 আসে না? কখনোই আসে না, অবজেক্টিভে আসে। কিন্তু উদ্দীপকে বললো 2,3 ডাইক্লোরোপ্রোপেন বা সরি তোমার বললো 1,2 ডাইক্লোরোপ্রোপেনের সাথে তোমার সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তুমি 1,2 ডাইক্লোরোপ্রোপেনই তো লিখতে পারতেছ না, বিক্রিয়া লিখবে। বুঝছো? উদ্দীপকের যৌগ দিয়ে দিচ্ছে, উদ্দীপকের যৌগের নামই জানো না, তুমি লিখবে কি? বুঝছো? তো এখন এই ক্ষেত্রে তো জৈব যৌগের নামকরণ এটা নিচে লাগো। জৈব যৌগের নামকরণ সাধারণত 3টি পদ্ধতিতে করা হয়। জৈব যৌগের নামকরণ সাধারণত 3টি পদ্ধতিতে করা হয়। সাধারণত 3টি পদ্ধতিতে করা হয়। এক নম্বর দিয়ে লেখো সাধারণ পদ্ধতি বা জেনেভা পদ্ধতি। সাধারণ পদ্ধতি বা জেনেভা পদ্ধতি। সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি, সরি
জেনেভা না, সাধারণ পদ্ধতির আরেকটা নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি। সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি লিখছো? এখন এই প্রচলিত পদ্ধতির কিন্তু আরো নাম আছে, এটার অবলিক দিয়ে লেখো ট্রিভিয়াল পদ্ধতি। প্রচলিত পদ্ধতির আরেকটা নাম আছে ট্রিভিয়াল পদ্ধতি। সবগুলো সিনোনিম তোমার জানা থাকা লাগবে। ট্রিভিয়াল পদ্ধতি, ট্রিভিয়াল পদ্ধতি, ইংলিশ লেখো TRIVIAL, যদি বাংলা লেখো টয়রা ফলের রসিকার ভয় রসিকার অন্তস্থ একাল। 2 নাম্বার দিয়ে লেখো, 2 নাম্বার দিয়ে লেখো উদ্ভূত। উদ্ভূত কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া, উদ্ভূত অথবা জাতক পদ্ধতি। উদ্ভূত পদ্ধতি বা জাতক পদ্ধতি। 3 নাম্বার দিয়ে লেখো, 3 নাম্বার দিয়ে লেখো হচ্ছে IUPAC পদ্ধতি। IUPAC, IUPAC পদ্ধতি, যারা একদম জেনেভা পদ্ধতি। ফুল ফর্ম কি? International Union of Pure and Applied Chemistry. ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন Geneva. পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখো বা জেনেভা পদ্ধতি। জেনেভা পদ্ধতি বলা হয় কেন? এটা এই যে ইন্টারন্যাশনাল এই যে IUPAC পদ্ধতি বা IUPAC যে তোমার এই যে আন্তর্জাতিক যে নামকরণের যে সংস্থা, সংস্থাটার প্রধান সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহর। এখান থেকে এটা বলা হয় জেনেভা পদ্ধতি। যে তুমি এটা যৌগ আবিষ্কার করলা, আবিষ্কার করেই মনে করো বাংলাদেশের বই লিখে দিলা, হবে না, আগে অনুমোদন আনা লাগবে। আগে তোমার আন্তর্জাতিক আইনে তোমার নাম আনতে হবে। বুঝছো? এখন আমাদের প্রথম যে পদ্ধতি, সাধারণ পদ্ধতি যেটা, তখন যৌগের সংখ্যা কম ছিল। তখন মনে করো যখন প্রথম পদ্ধতি, এটা কোনো ভিত্তিহীন পদ্ধতি, প্রচলিত পদ্ধতি। কিরকম? যেমন মনে করো কারো একজনের মনে করো পূর্ণিমার রাত্রে জন্ম হয়েছে, বা আমার নাম রেখে দিয়েছে পূর্ণিমা। হ্যাঁ, ছেলে হলে মনে করো ছেলে ছেলে হলে বলতেছি না, না, ওটা সবাই কি পূর্ণিমার রাতে জন্ম হবে নাকি? মনে করো হচ্ছে মনে করো যে মনে করো কারো বাবা মনে করো হচ্ছে বাজার থেকে লাল শাক কিনে আয় না, বাড়িতে এসে দেখলো যে তার ছেলে হয়েছে, খবর পাইছে, ছেলের নাম হচ্ছে লাল মিয়া। এখন এখন দেখো এই ক্ষেত্রে দেখো তো এই ক্ষেত্রে কথা বলো না। দেখো আমরা যেটা বলতেছিলাম, তো এগুলো হচ্ছে তোমার সাধারণ পদ্ধতি। যেমন হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের যে নামকরণ, ফর্মিক অ্যাসিডের নামকরণ করা হয় হচ্ছে ফর্মিকা থেকে, লাল পিঁপড়া। তো লাল পিঁপড়ার দেহে অ্যাসিডটা প্রথম পাওয়া গেছে দেখে এটা নাম দিয়ে দিয়েছে, এটাই ফর্মিক অ্যাসিড। এখনো চলতেছে, মিথানোয়িক অ্যাসিড আর এখন ফর্মিক অ্যাসিড। যেমন ইথেন, এটা হচ্ছে এইথেন শব্দ থেকে আসছে, তার অর্থ হচ্ছে জ্বালা প্রদানকারী, মানে চোখে জ্বলে আমাদের এই গ্যাসের কারণে, এই কারণে ওই গ্যাসের নাম দিয়েছে ইথেন। যেমন মনে করো হচ্ছে ইউরিয়া, ইউরিন থেকে পাওয়া যায়, তো এই কারণে এটার নাম দিয়েছে ইউরিয়া, মানে ইউরিনের মধ্যে এটা আছে ইউরিয়া। তো এরকম এগুলো হচ্ছে, এগুলোর কোনো ই নাই, মানে তোমার এগুলো হচ্ছে প্রচলিত নিয়ম, যেভাবে আসছে ওইভাবে মনে করো উৎস অনুযায়ী একটা রাইখা দিচ্ছে, এইভাবেই চলতেছে, বাট এটা হচ্ছে গ্রহণযোগ্য হয় না। এরপরে হচ্ছে উদ্ভূত পদ্ধতি, মানে কি থেকে উৎপন্ন হয়, এটা এটা এখন বললে বুঝবো না, এটা আরো পরে বুঝবো। এখন আমরা আগে আসলটায় আসি। হেডলাইন দাও, IUPAC পদ্ধতিতে নামকরণ। IUPAC পদ্ধতিতে নামকরণ। IUPAC পদ্ধতিতে নামকরণ। তো IUPAC পদ্ধতিতে নামকরণ করতে গেলে আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে। দেখো এগুলোকে আমরা বলি শব্দমূল। কিছু শব্দমূল জানা লাগবে, যেমন মিথ,
ইথ প্রোপ বিউট পেন্ট এক্স এফ অফ নন টেক্স। দেখো তোমার হচ্ছে এগুলোকে আমরা বলি শব্দমূল, এর সাথে আরো কি যুক্ত হয়, কিছু প্রত্যয় যুক্ত হয়। প্রকৃতি প্রত্যয় করছো না, একটা আগে বসে এটা পরে বসে, তো তখন ওইটার মধ্যে যে কার্বন বা এন এর সংখ্যা, দেখো কথা বলো না, দেখো দেখো কার্বন বা এন এর সংখ্যা, এটা হচ্ছে যদি কখনো দেখো একটা কার্বন, তখন কি হবে, মিথ 2 3 4 5 6 7 8 9 10। এটার উপর ভিত্তি করে এখন আমরা কার্যকরী মূলক আমরা যে বলছি জেনে ফেলবো বা 19 এ কিছু হলো আমরা জানি। আমরা প্রাথমিকভাবে আমাদের কিছু যৌগ দিল, আমরা কি করে, তুমি যদি কখনো চিন্তা করো যে একসাথে যৌগের নাম লিখে ফেলবা, তাইলেই পারবা না। তোমার নাম লিখতে গেলে হচ্ছে আস্তে স্লোলি ওই যে তোমার চোখের অপারেশন হলে তোমার দেখা না, ডাক্তার বলে আস্তে আস্তে চোখ খুলতে, তুমি একবারে ফেলে ফেলে তো ঝামেলা। হ্যাঁ, এখানে হচ্ছে এরকম, দেখো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লিখলাম বিউটেন, দেখো এরপরে লিখলাম মনে করো সিম্পল নাম লিখে পেন্টিন, এরপর লিখলাম মনে করো হচ্ছে প্রোপাইন, এরপর লিখি হচ্ছে বিউটানল, এরপর লিখলাম মনে করো হচ্ছে পেন্টানেল। দেখো পেন্টানেল, আমি এগুলো দেখায় নাম লিখতে দিব, একটু না পারলে কান ধরে দাঁড় করে দেবো। দেখো পেন্টানেল, এরপর আমরা লিখি হচ্ছে জৈব যৌগ পরাণ পিছিয়ে দিতেছি, শুরু করে বা এসে গল্প শুরু করে বিউটানল, এরপর আমরা লিখি হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড, এরপর লিখলাম মনে করো প্রোপাইল ব্রোমাইড। তো বিভিন্ন গ্রুপের একজন একজন করে যৌগ লিখলাম, এছাড়াও আরো অনেক গ্রুপ আছে। হ্যাঁ, আমরা আর কি নরমাল জিনিসগুলো লিখছি, এরপর আরেকটা লিখে রাখি বিউটাইলামিন, দেখো। তো এখন এদের যখন আমরা নামগুলো লিখবো, আগে খেয়াল করো, দেখো যদি আমরা প্রাথমিক স্টেজে আছি, বিউটেন তার মানে কি, বিউট শব্দমূল আগে লিখবে, এটার ভাঙা লেখা হয়েছে বিউট, যোগ কি উচ্চারণ খেয়াল করলে শেষে কি আছে, এন, এটা শেষে কি আছে, দেখো পেন্ট, যোগ কি ইন, এটার এখানে কি আছে প্রোপ, যোগ আইন। নামকরণ ভালো করে শিখো, তাহলে তুমি আরো করে শিখাইতে পারবে। দেখো এরপর হচ্ছে বিউট যোগ অল, অথচ ন কই, নয়ের উচ্চারণ হয় না। যেমন তুমি এরকম অনেক সন্ধি বিচ্ছেদ করছো, সুযোগ ইচ্ছা শুভেচ্ছা, ভকই বনাই। দেখো তো এখন নীল যোগ ইমন, নীলিমা, পেন্ট যোগ এল, দেখো বিউট যোগ অন, প্রোপ যোগ ওইক অ্যাসিড, পেন্ট যোগ ওইক অ্যাসিড, প্রোপ যোগ আইল ব্রোমাইড, যদি ক্লোরিন থাকলে কি লিখতাম আইল ক্লোরাইড, এখানে লিখলাম বিউট যোগ অ্যামিন। এখানে হচ্ছে লাস্ট হচ্ছে যে বিউটাইলামিন, আইলামিন মানে বিউট যোগ আইল অ্যামিন, এই হচ্ছে আমরা লিখলাম। দেখো এখন এদের সংকেত যদি আমরা লিখতে চাই, তো ঠান্ডা মাথায় লিখলে কোনো সমস্যাই নাই। এদের
সংকেত লিখতে গেলে তখন আমাদের কি হয়ে যাবে কার্বন কয়টা 1 2 3 4 চারটা কার্বন কেটে বুঝছেন না এই যে বিউট মানে কি শব্দমূল এই শব্দমূল দেখে কার্বন লেখা লাগবে এরপরে হচ্ছে পেন কার্বন 5টা 1 2 3 4 5 এরপর হচ্ছে প্রোপ কার্বন কয়টা 1 2 3 বিউট 1 2 3 4 পেন্ট 1 2 3 4 5 বিউট 1 2 3 4 पेंट 1 2 3 4 5 1 2 3 1 2 3 4 বুঝছেন আমরা শুধু কার্বনই বসাইছি পরে লিখব আগে বুঝানো ক্লিয়ার এখানে n আছে n মানে কি কার্যকরী মূলক কি অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন যে আমরা একটা সব দিব বলছিলাম ওটা দেখলে এখানে সব দেয়া আছে হ্যাঁ তারপর আমরা তো জানি অ্যালকেনের একক বন্ধন অ্যালকিনের কি দ্বিবন্ধন অ্যালকাইন ত্রিবন্ধন অ্যালকোহল OH অ্যালডিহাইড হইলে CHO কিটোন হইলে CO অ্যাসিড হইলে কি COOH এগুলো আমরা জানি না হ্যালাইড হইলে হ্যালোজেন মানে ক্লোরাইড হইলে ক্লোরিন ব্রোমাইড হইলে ব্রোমিন বুঝছি আমরা তো এখন মানে হচ্ছে কার্বন লেখার পরে দেখো কার্যকরী মূলক কি একক বন্ধন তো আছেই আর কিছু না মানে কি হাইড্রোজেন হচ্ছে ফ্রি যার যা লাগে হাইড্রোজেন নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই ফ্রি চায়ের দোকানে দেখবে একটা মনে করো পানির একটা ফিল্টার লাগানো থাকে যে পানি মনে করো ফিল্টার তো দূরের কথা ওটা মনে করো নরমাল ট্যাপের পানি সেল খারাপ খালি ওটা বোতল হতে বাইরে প্লাস্টিকের বোতল যেটা তুমি খাইতে পারো ফ্রি তো ওটার কোনো হিসাব নাই বাট হিসাব হবে কোনটা দোকান থেকে কিছু কিনা খাইলে ওটা টাকা দেওয়া হবে পানির টাকা দেওয়া হবে তো এইখানেও হিসাব হবে যেটা কার্যকরী মূলক দেওয়া আছে ওটা বসানো লাগবে এরপর যদি দেখো কার্বনের যোজনী কত 4 জৈব যৌগের দুই একটা ব্যতিক্রম যৌগ ছাড়া যদি দেখো কার্বনের 4টা হাত হয় নাই বাকিগুলো সব হাইড্রোজেন দিবে তাহলে এখানে এই কার্বনের কয়টা হাত ফাঁকা 3টা না 3টা হাইড্রোজেন এর কয়টা হাত ফাঁকা 2টা হাইড্রোজেন এর 2টা এর 3টা এই হচ্ছে বিউটেনের সংকেত বুঝছি আমরা তোমার অনেক কিছু আমরা মুখস্থ রাখি এটা ওটা কিছু মুখস্থ না লাগবে না অল্প হয়ে যাবে এখানে দেখো পেন্ট ইন আছে ইন মানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন তো কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে যে কোনো এক জায়গায় একটা দ্বিবন্ধন হবে সবগুলোতে না কিন্তু যে কোনো এক জায়গায় দিলাম দ্বিবন্ধন এবার কার কয়টা হাত ফাঁকা দেখো তো এর কয়টা ফাঁকা প্রথমটা একটা দুইটা বুঝছি আমরা না বুঝতে বলো বুঝছেন এরপরে হচ্ছে আইন আছে যে কোনো এক জায়গায় কি চিল বন্ধন এর কয়টা ফাঁকা একটা এর লাইন এর 3টা হচ্ছে প্রোপাইনের সংকেত এরপর যখন বলে বিউটানল অল আছে অল থাকা মানে কি অ্যালকোহল ওএইচ যে কোনো একটা কার্বন একটা ওএইচ দিলাম তো এখানে হচ্ছে 2টা ফাঁকা দুইটা এই হচ্ছে 3 বুঝছি আমরা এখানে হচ্ছে এল আছে অ্যালডিহাইড অ্যালডিহাইড হলে কি CHO একটা CHO এর কয়টা ফাঁকা তুমি বলতে পারো স্যার CHO ওই কার্বনের ফাঁকা নাই কেন ফাঁকা নাই দেখে CHO মানে হচ্ছে ডাবল বন্ড ও এই হচ্ছে H তো কার্বন চারটা আছে না বুঝলা এটা ওইখানে আর লাগবে বুঝছি আমরা এরপর হচ্ছে কিটোন মানে CO মানে CHO আর মানে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য কি জানো দুইটার মধ্যে C ডাবল বন্ড আছে এই পাশে কার্বন এই পাশে কার্বন মানে C ডাবল বন্ড যদি সিকলের মিডলে থাকে মিডলে বলতে দুই প্রান্ত ছাড়া যেমন এই বেঞ্চে ধরো 5 জন বসছে ওই কোণার এই কোণায় যারা আছে দুইজন ছাড়া মাঝখানে তিনজন মিডলে বুঝা গেছে অ্যালডিহাইড হলে এক কোণায় বসে প্রান্তে বসে আর অ্যালডিহাইড ছাড়া হলে এরা সবসময় কোথায় বসে কিটোন হলে মিডলে বসে যেমন এই যদি এরকম থাকে এটা কিটোন আর যদি এরকম থাকে মনে করো এই কর্নারে হাইড্রোজেন তাহলে এটা অ্যালডিহাইড তো এখন এইখানে যেহেতু কিটোন বলছে আমরা যে কোনো এক জায়গায় ডাবল বন্ড এর 3টা ফাঁকা এর 2টা ফাঁকা এর 3টা ফাঁকা পেন্টানোয়িক অ্যাসিড মানে কি C ডাবল OH এর 2টা ফাঁকা 2টা 3টা বুঝছি আমরা এরপর হচ্ছে প্রোপাইল ব্রোমাইড মানে কি শিকলের সাথে কি আছে তাহলে ব্রোমিন আছে যে কোনো একটা হাতে ব্রোমিন যোগ করে দিলাম 2টা ফাঁকা
দুইটা ফাঁকা তিনটা, এটা নাম প্রোপাইল ব্রোমাইড। এখানে হচ্ছে কি ছিল অ্যামিন NH2, এর দুইটা ফাঁকা তিনটা। বলছি এদের নামকরণ একটা বলছি না, হ্যাঁ? আরেকটা বলছি। কোনটা? কিটো। কিটোন হচ্ছে কিটোনের কার্যকরী মূলক কি CO, তো মাঝখানে যে কোনো একটা কার্বনের ডাবল বন্ড দিয়ে দিচ্ছি, বাকিগুলো সবাই জাস্ট মাঝখানে একটা। মানে দুই প্রান্তে হবে না, এছাড়া যে কোনো জায়গায় হতে পারে ডাবল বন্ড। বলছি আমরা এখন তোমার যদি যে কোনো যৌগ যদি লেখা যাবে না, হ্যাঁ? কোন দল সাপোর্ট করবো, আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। তাহলে ব্রাজিলের হেক্সেন লাগবে, হেক্সেনের সঙ্গে এগুলো ভালো। একটা উঠে দিয়ে দিচ্ছে। আরো কে কে জানি জৈব জৈব আমার বলছে অনেক বেশি। এবার এরা আবার আসবে তখন জানো, যখন নামকরণটা শেষ হয়ে যাবে মাঝখানে যাবো, স্যার জৈব জৈব তো আমার লাভ। হ্যাঁ সব তো। আমরা ধরে আমরা 19 এ কিছু করি না, কারণ 19 এ করছি এটা ধরতে গেলেই ঝামেলা। তখন কি হবে যে মনে করো কিছুই করো নেই, ভাব নিবা সব করো। 19 তো কিছুই নেই, 19 এ তুমি যা যা পড়ছো নামকরণ ছাড়া ওই 19 এ যা পড়ছো ওগুলো দিয়ে ইন্টারে কিছুই আসে না। যেমন ওই 19 এ 1 নাম্বার টপিক ব্রোমিন দ্রবণ বেয়ার দ্রবণ পরীক্ষা, এখানে 100 বাইরে। এগুলো লেখা শেষ হলে দুটা যৌগের সংকেত লেখো। একটা লেখা হচ্ছে মিঠা নয়িক অ্যাসিড, আরেকটা লেখা হচ্ছে মিথাইন। কেউ কারোর সাথে কোনো সলা পরামর্শ করবে না, কারণ আমি জানি এখানে দু একজন আছে যারা আমি 19 এ নামকরণ করাইছি, হ্যাঁ? আবার দু একজন আছে যে আগে পড়ছো ফার্স্ট ইয়ারে। মানে এগুলোকে নিজেরটা করবো। ভুলে গেছো মনে করো, 19 এ শিখছো না? 19 এ তোমার কোন স্যার শিখেছিল? ওই স্যার কি মিথাইনের সঙ্গে লেখা শিখেছে? মিথাইন শিখেছে। চাইলে তুমি তো বলতেছো ওই স্যার মিথাইন শিখেছে। এবার লাইনে এসে তুমি বলতেছো মিথাইনের সঙ্গে শিখেছে তোমার স্যার। দেখো মিথানোয়িক অ্যাসিড হয়, মিথানোয়িক অ্যাসিডের সংকেত কি আমরা দেখি মুখস্থ লইব না, হ্যাঁ? অনেকে মিথানোয়িক অ্যাসিডের সংকেত মুখস্থ জানো, এই জিনিসটা দেখো না সমস্যা। স্যারের নিয়ম আমি মানি না, আমি মুখস্থ পারি না। এখানে লেখা আছে COOH। নিয়ম তো হচ্ছে দেখো মিথ মানে কার্বন একটা, তো এখন অ্যাসিডের মূলক তো COOH, আর একটা ফাঁকা, এই ফাঁকা হাতে যদি আরেকটা কার্বন যুক্ত হইতেছে না, কার্বনটা দিতে পারবে না, মিথ মানে কার্বন একটা, বাকিটা কি তাহলে? ও আচ্ছা। আর তুমি যে মিথাইল লিখবা কার্বন একটা আইন মানে ত্রিবন্ধন কার সাথে দিবা? মানে অ্যালকিন বা অ্যালকাইন হইতে হলে ন্যূনতম কয়টা কার্বন লাগে?
ন্যূনতম হচ্ছে আমাদের 2টা কার্বন দরকার। এখান তো কার্বনই একটা, যে কারণে মিথাইল বলতে কিছু হয় না। এরপর এটার নিচে হচ্ছে তুমি হেডলাইন দাও, শাখা শিকল যুক্ত যৌগের নামকরণ। শাখা শিকল যুক্ত যৌগের নামকরণ। আমাদের মঙ্গলবার কি করব? মঙ্গলবার ম্যাক্সিমাম বেশি বন্ধ দিয়ে দিচ্ছেন, তোমরা পড়বা কিনা? পয়লা বৈশাখ পূজা কথা বলো, আবেলি কথা বলো না। পড়ান, আপনি পড়ান, কারণ নাই। আমি আসবো সকাল সকাল ঘুরে ঘুরে বেঁচে থেকে চলে আসবো। তোমরা দরকার না, মঙ্গলবার বন্ধ তো, ইয়া বন্ধ, সকালে ক্লাস দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আর বেটা তোর ঘোরার মানুষ আছে। কারণ আমি কেন বললাম, যেমন এর আগে আজকে তাদের সব বন্ধ দিয়ে দিই। কারণ কি আমি জানি যে পয়লা বৈশাখে কি হবে, পয়লা বৈশাখে হচ্ছে তোমার 5 ভাগের 1 ভাগ আসবে।